আমরা ২ দফায় অনেকগুলো সেমিনার করেছি। আমাদের লিখিত প্রবন্ধ আছে, প্রস্তাব আছে। আমরা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনকে দিয়েছি। শিক্ষা উপদেষ্টার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কথা হয়েছে। তিনি আমাদের উদ্যোগকে অ্যাপ্রিশিয়েট করেছেন। তিনি আমাদের পেপারগুলো দেখতে চান। আমরা তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এগুলো জমা দেব। আমাদের মূল কথাই ছিল যে এই যে দলীয় লেজুর ভিত্তি, এই ভিত্তিতে শিক্ষক এবং ছাত্রদের যে রাজনীতি সেটা চলতে পারে না। বিশ্ববিদ্যালয়গুলোকে একটা সেন্টার অফ এক্সিলেন্স, জ্ঞান চর্চা, মেধা বিকাশের চর্চার কেন্দ্রে একে পরিণত করতে হবে। এখানে গবেষণাকে প্রাধান্য দিতে হবে এখানে, এবং যারা যোগ্য, যারা দক্ষ, সেই সব শিক্ষককে এখানে নিয়োগ দিতে হবে। কিন্তু এখনও পর্যন্ত আমি দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারও যত নিয়োগ দিয়েছে সব যে খুব ভালো হয়েছে তা কিন্তু না। আসলে সেখানেও দলীয় বিবেচনা হয়েছে, সেখানেও এলাকার জায়গা দেখা হয়েছে। তো আমি মনে করি এটা তো একদিনের ব্যাপার না, কালচারাল চেঞ্জ, এটা বহুদিন লাগবে। মানে অনেক দিনের একটা জঞ্জাল জমে গিয়েছিল, কিন্তু সেটা অনেক দিন লাগবে। আমরা মনে করি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 73 অর্ডারে আমাদের উপাচার্যকে সীমাহীন ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। আমি এটি বিরুদ্ধে। যেরকম প্রধানমন্ত্রী সীমাহীন ক্ষমতার অধিকারী, তিনি দলের প্রধান থাকেন, তিনি সরকারের প্রধান থাকেন, তিনি সংসদের প্রধান থাকেন এবং সংসদীয় দলের প্রধান থাকেন। 4টা ক্ষমতা একজন মানুষের কাছে থাকলে সে স্বৈরাচারী হতে বাধ্য। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিংবা অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও উপাচার্যগুলোকে সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছে। এটাকে কমিয়ে যারা প্রো উপাচার্য, যারা কোষাধ্যক্ষ, যারা ডিন, তাদের মধ্যে বিকেন্দ্রীকরণ, ক্ষমতার একটা বিকেন্দ্রীকরণ করা দরকার। এই ক্ষমতাটা পিরামিড স্ট্রাকচার। পৃথিবীর বাইরের ইউনিভার্সিটিগুলোতে উপাচার্যকে কেউ চেনেও না, চেনার দরকারও পড়ে না। প্রক্টরকে কেউ চেনেও না। প্রক্টরকে আপনি যত বেশি দেখবেন ভিজিবল, দৃশ্যমান, তার মানে বুঝবেন ওই বিশ্ববিদ্যালয়ে ভালো চলছে না। কেন? প্রক্টর সব জায়গায় যাওয়া মানে মারামারি হচ্ছে, ওখানে গণ্ডগোল হচ্ছে। প্রক্টরকে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী, আসলে পুলিশের ভূমিকা। তো ভিসি কিংবা প্রক্টরকে যত কম দেখবেন বিশ্ববিদ্যালয়ে, মনে রাখবেন বিশ্ববিদ্যালয়ে তত ভালো চলছে। যে বিশ্ববিদ্যালয়ে ভিসি এবং প্রক্টরকে অনেক বেশি বেশি দেখা যায়, এটার মানে বিশ্ববিদ্যালয়ে ভালো চলছে না, সেখানে আইন শৃঙ্খলা ঠিকমতো কাজ করছে না। কাজে আমাদের সংস্কার উপাচার্যের ক্ষমতাকে সীমিত করতে হবে। শিক্ষকদের একটা জবাবদিহিতার জায়গায় আনতে হবে যে আমরা ঠিকমতো ক্লাস নিই কি না। আরেকটা যেটা বলতে চাই যে একজন শিক্ষক কত ভালো কিংবা কত খারাপ তার মূল্যায়ন করার সবচাইতে বড় পদ্ধতি কিংবা অধিকার তার শিক্ষার্থীর কাছে। কাজে আমি 1 বছর ক্লাস নেওয়ার পরে, 1 সেমিস্টার ক্লাস নেওয়ার পরে একটা মূল্যায়ন থাকতে হবে। ওই ছাত্রছাত্রীরা মূল্যায়ন করবে যে আমি কত ভালো ক্লাস নিয়েছি, ফাঁকি দিয়েছি, তার নাম্বার দেওয়া ঠিক আছে কিনা। এবং এগুলোও আমাদের প্রমোশনের ক্ষেত্রে, পদ প্রমোশনের ক্ষেত্রে এগুলোকে গুরুত্ব দিতে হবে। আমাদের গবেষণা আর্টিকেলকে দিতে হবে, আমাদের লেংথ অফ সার্ভিস, কত বছর আমি চাকরি করলাম, আর এই যে ছাত্রছাত্রীদের মূল্যায়ন, এটাকে সামনে আনতে হবে। এটা একটা বড় জায়গা বলে আমার মনে হয়। আমাদের হলগুলো কিন্তু আবাসনের একটা বড় সংকট তৈরি করে, এবং এখান থেকে ছাত্ররা কিন্তু নিপীড়ন নির্যাতনের শিকার হয়। কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন যে প্রায় 85টার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট খোলা হয়েছে, যেগুলো দরকার ছিল না। যে 84টা ডিপার্টমেন্ট খোলা হয়েছে, বিশ্বাস করেন যে কোনো ডিপার্টমেন্ট খোলার আগে আদৌ এটার চাহিদা আছে কি না, এটা কি জব মার্কেট আছে কি না, এই ধরনের কোনো বিবেচনা কিন্তু নেওয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় যে নাথান কমিশন হয়েছিল, তাদের কমিশনের রিপোর্টের যে ম্যাচুরিটি, যে তারা দেখিয়েছে যে কেন পূর্ববঙ্গে এই বিশ্ববিদ্যালয় দরকার, তার নেচারটা কী হবে, তার প্যাটার্নটা কী হবে। তাহলে একটা বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্ট খোলার আগে অন্তত একটা কমিটি করা উচিত, একটা রিপোর্ট দেওয়া উচিত। আমি আজ পর্যন্ত দেখি নাই এতগুলো বিভাগ হয়েছে কোনো একটা রিপোর্টের ভিত্তিতে হয়েছে যে বাংলাদেশে এখন ডিমান্ড আছে, এই বিষয়টা পড়া দরকার, আমাদের জব মার্কেটের একটা ভালো জায়গা আছে, কাজে হয়। মনে হয়েছে কোনো কোনো উপাচার্যের যে আমি একটা ডিপার্টমেন্ট খুলে ফেলি, আমার দলের কিছু মানুষকে আমি নিয়োগ দিই এবং এটি ইউনিভার্সিটিকে বড় করি। ফলে কী হয়েছে, এই 84টা ডিপার্টমেন্টের এত হাজার ছেলে মেয়ের থাকার জায়গা তো বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নাই। কাজে আপনি হলে থাকতে পারবে কি না, ক্যান্টিনে খাবার পাবে কি না, এই মাঠ সে ব্যবহার করতে পারবে কি না, জিম ব্যবহার, কোনো ক্লাসরুম 200 জন ছাত্রছাত্রীরা আপনার ক্লাস কীভাবে নেন। একটা অনুপাত আছে পুরো পৃথিবীতে, অনুপাতটা 1 থেকে 25 সবচেয়ে আইডিয়াল, কিংবা সর্বোচ্চ 1 থেকে 30, মানে একজন শিক্ষকের বিপরীতে 30 জন শিক্ষার্থী। এটা আইডিয়াল একটা ক্লাসরুম, যেখানে ভালো ক্লাস হতে পারে, প্রশ্ন উত্তর হতে পারে, মিথস্ক্রিয়া হতে পারে, একটা ডায়ালগ হতে পারে, সবাই সবাইকে চিনবে। একটা ক্লাসে 200 জন শিক্ষার্থী, আপনি সামনে কথা বলে পেছনে তো শুনবেই না, আবার শোনেও না, ও পিছনে বসে কলম দিয়ে কী করে। কারণ ইচ্ছা মতো যে বিভিন্ন বিভাগের ছাত্র বাড়িয়েছে, এটা একটা অন্যায় হয়েছে কোনো বিবেচনা ছাড়া। দ্বিতীয় হয়েছে কোনো বিবেচনা ছাড়া, কোনো রিপোর্ট ছাড়া, কোনো গ্রাউন্ড রিয়েলিটি ছাড়া, কোনো সার্ভে ছাড়া অসংখ্য ডিপার্টমেন্ট খোলা হয়েছে। প্লাস বাংলাদেশে অসংখ্য বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে, 55টা প্রায় পাবলিক ইউনিভার্সিটি।
যখন কথা বলছি তখনও দেখবেন যে 56 হয়ে গেছে, আরেকটা তো নতুন অনুমোদন পেয়ে গেছে, আমি জানি না। আর 150টা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, 200টা হয়ে গেল। এর বাইরে যে কেউ বলে না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় প্রায় 1800 কলেজগুলোতে অনার্স এবং মাস্টার্স পড়ানো হয়। তার মানে ইউনিভার্সিটি কারিকুলাম ওরাও একজন ফলো করে। এই 1800 আর পাবলিক প্রাইভেট যোগ করলে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় 2000, এটা আপনার সাংবাদিকরাও কখনো বলেন না। 2000 বিশ্ববিদ্যালয় বাংলাদেশে দরকার আছে কিনা এই ছোট দেশে, এটা আপনাদেরকে ভাবতে হবে। এবং ওইসব জায়গায় কি পড়ানো হয়, ফিজিক্স পড়ানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো একটা কলেজে, কোনো ল্যাব এখানে নাই। স্টুডেন্টরা হয়তো ক্লাসে যায় না, তারা হয়তো পরীক্ষা দিয়ে তারা ডিগ্রি নিচ্ছে। কাজে আমি মনে করি উচ্চশিক্ষা কিংবা টার্সিয়ারি এডুকেশন যেটা বলা হয়, যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি, এই টার্সিয়ারি এডুকেশনের প্রধান হত্যা হয়েছে, শেষ হয়ে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স এবং মাস্টার্স চালু করার মধ্যে দিয়ে। এটা 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 আমি জানি না কীভাবে এটাকে সামাল দিবে। একটা গত সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে সরকারি কলেজ না হলে তার আওতায় কোনো অনার্স মাস্টার্স দিবে না, খুব ভালো সিদ্ধান্ত। কিন্তু সরকারি কলেজগুলোতেও এই ধরনের অনার্স মাস্টার্স চালু করা ঠিক হয়নি। পৃথিবীর কোথাও এরকম না। জার্মানিতে আপনি যান, আপনি যতই আপনার টাকা থাকুক না কেন, আপনার যদি মেধা না থাকে আপনি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে পারবেন না। আপনাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়তে হবে। ইন্টারমিডিয়েট মানে হচ্ছে আমাদের 12 ক্লাস পর্যন্ত আপনাকে সবাইকে পড়তে হবে, 12 ক্লাস বাধ্যতামূলক। 12 ক্লাস পড়ার পরে ওরা কেউ মোবাইল ফোনে কাজ করবে কোম্পানিতে, কেউ মার্সিডিজ বেঞ্চ বিখ্যাত কোম্পানি জার্মানিতে, তারা গাড়িতে কাজ করবে, অটোমোবাইলে কাজ করবে। সবার বিশ্বাস করেন BA MA পাস করার দরকার নাই, এটা আমাদের মাথায় ভুলভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কোনো দরকার নাই, সে ক্যামেরায় কাজ করবে, অনেক ধরনের বড় বড় ফ্যাক্টরি আছে, গার্মেন্টসে কাজ করবে, শিল্প কারখানায় কাজ করবে। ওই ইন্টারমিডিয়েটের পড়া যদি কোয়ালিটি থাকে, এইটা দিয়ে সে পুরো পৃথিবী জয় করতে পারে, তার কিচ্ছু লাগে না। কিন্তু আমরা খামাখা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, মা বাবারা সবাই মিলে একটা ইসলামী ইতিহাসে একটা মাস্টার্স করো, রাষ্ট্রবিজ্ঞানে একটা MA পাস করো, সাংবাদিকতা ডিগ্রি নো, এগুলো দরকার নাই, কোনো দরকার ছিল না এগুলা। কাজে এই যে 2000 বিশ্ববিদ্যালয়, আমি জানি না এটা নিয়ে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় কী করবে, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন কী করবে। টোটালটাই রাষ্ট্রের অপচয়। আমার আপনার টাকা দিয়েই কিন্তু তাদের বেতন হচ্ছে, এই রিক্সাওয়ালা ঠেলায় করে জনগণের টাকা দিয়েই এই 2000 বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিয়ে তাদের অবকাঠামোর ইলেকট্রিসিটির বিল সব দেওয়া হচ্ছে। এগুলো খুবই অপচয়, সাধারণ মানুষের প্রতি অবিচার করা হচ্ছে। আসলে এগুলোর কোনো দরকার ছিল না। কাজে এটাকে যেহেতু সংস্কারের সময় এসছে, আমি জানি না এই সরকার কি করবে। এই সরকার যতটুকু পারে যদি একটা প্রস্তাব রেখে যায়, এবং পরবর্তী যে সরকার নির্বাচিত হয়ে আসবে তাদের উচিত হবে শিক্ষাকে সিরিয়াসলি ভাবা। যে কোনো বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে চায়নাতে দেখেছি, রাশিয়াতে দেখেছি, সোভিয়েত ইউনিয়ন বিপ্লবের প্রধান টার্গেট ছিল শিক্ষা। আজকে জাপান যে গেছে, জাপানে কিন্তু কোনো প্রাকৃতিক সম্পদ নাই, তেল গ্যাস খনিজ বলে কিচ্ছু আপনি পাবেন না, একদম জেরো ছিল। জাপান যদি কুরোসাওয়ার মুভিগুলো দেখেন, ফিল্মগুলো, আমাদের চেয়ে গরিব ছিল, খাবার পেত না জাপান। সেই জাপান জাস্ট খালি শিক্ষা, আর কোনো কারণ নাই। টেকনোলজি এবং শিক্ষা দিয়ে জাপান আজকে পৃথিবীর উন্নত বিশ্ব, এশিয়ার দেশ, কিন্তু ইউরোপের চাইতেও তার স্ট্যান্ডার্ড অনেক বেশি। কোথায় চলে গেছে? পার ক্যাপিটা ইনকাম $44,000, আমরা 3000 গড়াগড়ি খাচ্ছি শিক্ষা দিয়ে, আর কিচ্ছু না। ম্যান পাওয়ার, হিউম্যান রিসোর্স।